গাজিয়াবাদে ফের হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি সন্দেহে ফের হেনস্থা করা হলো বাংলার পরিযায়ী শ্রমিককে। বাংলাদেশি শ্রমিকদের হেনস্থার অভিযোগ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ফের বাংলার শ্রমিকদের হেনস্থার অভিযোগ। একাধিক রাজ্যে আমরা শুনেছি কিছুদিন ধরেই যে খবর আসছে, যে অভিযোগ বারংবার আসছে, বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের যেভাবে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। এবার গাজিয়াবাদেও কিন্তু একই অভিযোগ, অর্থাৎ বাংলাদেশি সন্দেহে গাজিয়াবাদে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। হেনস্থা শীতলকুচি লালবাজারের বাসিন্দাকে মমিন মিয়াকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। কোচবিহারে নিয়ে আসা হয়েছে অসুস্থ মমিনকে। কোচবিহার মেডিকেল কলেজে তিনি ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছে। বাংলাদেশি সন্দেহে হেনস্থা গাজিয়াবাদে বাঙালি হেনস্থা। একাধিক জায়গায় আমরা জানি এর আগে দিল্লি, হরিয়ানা একাধিক জায়গায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের যে অত্যাচারের অভিযোগ এসছে, এবার গাজিয়াবাদে বাঙালি হেনস্থা, বাঙালি সেই পরিযায়ী শ্রমিকেরই হেনস্থা। বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে রীতিমতো। মমিন মিয়া নামে এক ব্যক্তিকে মারধর করা হয়েছে, তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। কোচবিহারে নিয়ে আসা হয়েছে অসুস্থ মমিনকে। কোচবিহার মেডিকেল কলেজে তিনি চিকিৎসাধীন রয়েছে। বাংলাদেশি সন্দেহে হেনস্থা গাজিয়াবাদে বাঙালি হেনস্থা। বাংলাদেশি সন্দেহে বাঙালি হেনস্থার অভিযোগ। উত্তরপ্রদেশে গাজিয়াবাদে বাঙালি হেনস্থা। শীতলকুচি লালবাজারের বাসিন্দাকে মমিন মিয়াকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। আমরা জানি এর আগে একাধিক জায়গায় একাধিক রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের যে হেনস্থা করা হয়েছে, যে অভিযোগ বারংবার সামনে আসছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ফের বাঙালি হেনস্থার অভিযোগ। রীতিমতো তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে আক্রান্ত ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। ও তো সোজাই বলছে যে তুমি বাংলাদেশি। ধরে যখন নিয়ে গেছে ওইখানে মারপিট করে বলছে বাংলাদেশি। আমি ওখানে কতদিন থেকে কাজ করতেন? 4 বছর। মানে 4 বছর থেকে কাজ করে মাঝতে বাড়ি আসছিলাম। তাকে কি থানায় নিয়ে গেছিল? থানা কথা বলছিল, থানা নিয়ে যায়নি। কোথায় থাকতে আপনি তো বলছেন? এক মূর্তিতে ছিলাম। এদেরও মারধর করা হয়? বাংলাদেশিও বলা হয়েছিল? আমি বাংলাদেশি বলছি। এই প্রসঙ্গে আক্রান্তের দাদা ঠিক কি বলছে শোনাবো আপনাদের। 50,000 টাকা দাবি করেছিল ওর কাছ থেকে। তো পরে কথাবার্তা বলে কিছুটা কম করে 10,000 টাকা আমি ওকে দিয়েছি। বলেছি আপাতত এটাই দে, বল আমরা গরিব মানুষ, আমাদের তো কোনো পয়সা অতগুলো আমরা নাই। আমি বললাম 10,000 টাকা দেখ, আলাপ করে যদি হয় তাহলে 10,000 টাকা দিয়ে চলে যায়। টাকাটুকু নিয়ে ওকে মারপিট করেছে, করার পরে কি যেন একটা পানির সঙ্গে মিশিয়ে খাইয়ে দিয়ে দিল্লির বর্ডারে নিয়ে ফেলে দিয়েছে। এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া শোনাবো। রাস্তায় কথা বলতে বলতে ও বলেছে আমরা বাংলা কথা বললে কি বাংলাদেশি। এই কথা বলার পরে ওকে ফাঁকা জায়গাতে নামিয়ে ওকে প্রচণ্ড মারধর করে, হাত পা তলপেট সব জায়গাতে প্রচুর আঘাত করে, এবং ওখানে প্রায় সেন্সলেস করে ওকে ফেলে ওর কাছ থেকে যে টাকা পয়সা ছিল সেটাও ছিনিয়ে নেয়। ওকে সেটা বড়ো টাকা দাবি করে। তারপর ওর কাছে 1010 টাকা ছিল, সেটাও কেউ নিয়ে নেয়। নেওয়ার পরে এই ছেলেটিকে ওখানে ছেড়ে দেয়। আগামীকাল আমরা শীতলকুচি থানাতে এর উপরে আমরা একটা এফআইআর করব। দিল্লি পুলিশের যারা যে সমস্ত অফিসাররা ওখানে এই ঘটনাটার মধ্যে যুক্ত আছে তাদের আমরা খোঁজখবর কিছুটা নেওয়ার চেষ্টা করছি। আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব শীতলকুচি থানায়, এবং আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বিজেপি পরিচালিত সরকারগুলো বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে যেভাবে নির্যাতন করছে তার জন্য শীতলকুচিতে আগামীকাল বিকেল 3টে থেকে আমরা সেখানে অবস্থান বিক্ষোভে বসবো। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের যে ছবি আপনাদের দেখালাম পরিযায়ী শ্রমিককে হেনস্থা, এবার যে ছবি দেখাবো হরিয়ানায় কিন্তু পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তুফানগঞ্জে ফিরেছে 103 জন পরিযায়ী শ্রমিক। 7 তারিখের মধ্যে হরিয়ানা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে তাদের। স্থানীয়রা হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। হরিয়ানায় বাঙালি হেনস্থার অভিযোগ। আতঙ্কে
ছাড়ে তুফানগঞ্জে ফিরল 103 জন পরিযায়ী শ্রমিক। 7 তারিখের মধ্যে হরিয়ানা ছাড়ার হুমকি। স্থানীয়রা হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের যে হেনস্থার ছবি বারংবার উঠে আসছে। দেখালাম উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ছবি, যেমন পাশাপাশি হরিয়ানা থেকে 103 জন পরিযায়ী শ্রমিক তারা তুফানগঞ্জে ফিরেছেন এবং স্থানীয়রা রীতিমতো হুমকি দিচ্ছে, অর্থাৎ 7 তারিখের মধ্যে হরিয়ানা ছাড়ার হুমকি দিয়েছে স্থানীয়রা, এমনটাই অভিযোগ পরিযায়ী শ্রমিকদের। হরিয়ানায় বাঙালি হেনস্থার অভিযোগ। আতঙ্কে হরিয়ানা ছেড়ে তুফানগঞ্জে ফিরল 103 জন পরিযায়ী শ্রমিক। হরিয়ানায় ছিলেন? হরিয়ানার গুরগাঁওয়ে। আচ্ছা, হঠাৎ করে কেন চলে আসলেন? কেন চলে আসলাম? ওই জায়গায় কাজ করতে দেয় না, ফির হরিয়ানার পুলিশগুলো এন্ট্রি বন্ধ করে দিছে সব সোসাইটিতে। বলছে বলে বাংলাদেশি, তোমরা বাংলা কথা বলো, তোমরা বাংলাদেশি, তোমরা এখানে কাজ করতে পারবে না। তার জন্যই এন্ট্রি বন্ধ করে দিছে সব লোকেরই। আমরা সোসাইটিতে যাই, ঘুরে ঘুরে চলে আসি বাড়ি। মারডাঙ্গও করে না? আর যাকে ধরে তাকে তো অনেক মারডাং করে, কাপড় জামা খুলে সে জিন্দিগির একদম বেকারি করে দেয়। কাজ করতেই পারবে না সে কোনোদিন। এইরকম মারধর করে পুরো আতঙ্কের মধ্যে আপনারা চলে আসলেন। তার জন্য আমরা ভাবলাম আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, ঝুগ্গির মধ্যেই থাকি আমরা। এরকম টিন দিয়ে ঘর বানায়, ঝুগ্গি বলে ওগুলো দিল্লিতে, ঝুগ্গির মধ্যেই থাকি। বাচ্চা কাচ্চা থুয়ে যায়, কখন কাকে উঠায় নিয়ে যাবে, কি আমাদেরকে নিয়ে যাবে, কেউ কার কথা বলতে পারবে না। সবাই মিলে পরে আমরা বললাম যে আমরা দেশের লোক, দেশে যাই, দেখি দেশেতে কি করে। তারপরে আমরা এখানে চলে আসলাম। আপনার কোথায় ছিলেন? আমরা হরিয়ানা ছিলাম। হরিয়ানায় কোথায়? হরিয়ানা গুরগাঁও, দানকোট, শ্যামবাবা 102 নম্বর সেক্টর। আচ্ছা, হঠাৎ করে ফিরে আসলেন কেন? হঠাৎ করে ফিরে আসলাম, আমার যাওয়ার ওখানে 4 মাস হলো। গেছি কাম করার জন্যে, কাম করতেছি। 4 মাস থাকার পরে ওখানে শুনি বাংলা ভাষা যারা বলবে তাদেরকে বাংলাদেশি, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় মারধর করে। দুদিন পরে টাকা চায়, টাকা চাওয়ার পরে, টাকা দেওয়ার পরে তারা ছাড়াই দেয়। দেওয়ার পরে আমরা আসি, আসার পরে লোক দেখি আমাদের পাশের লোক নিয়ে গেছে আসামের, এভাবে পাশাপাশি নিয়ে গেছে। তো আমরা কিভাবে থাকতে পারি? আতঙ্ক তৈরি হয়ে গেছে আমাদের, ভয় তো আছে। পুরো মারধর করে না? পুরো মারধর, মার কালা করে দেয় এরা শরীর। আচ্ছা, এরকম মার ডর দেব আমরা, ওইরকম মারি দেখি, দেখার পরে কিভাবে থাকবো? না, আপনাদেরও কি বলছিল চলে যান? আমাদেরও বলছে যে 7 তারিখের পরে কোনো বাঙালি থাকতে পারবে না। গাঁওয়ালারাও বলে আচ্ছা যে ওরা বাঙালি থাকতে পারবে না, 7 তারিখের পর কোনো বাঙালি থাকতে পারবে না হরিয়ানায়, যে বাঙালিকে মাইরাই ভাগাবো। ওদের হরিয়ানার গাঁওয়ালাদের এইভাবে ভাষা। আচ্ছা, সেই আতঙ্কের মধ্যেই আপনারা চলে আসেন। কতজন আসেন আপনারা? আমরা 103 জন আসছি। একটা গাড়ি রিজার্ভ নিয়েছিলাম হরিয়ানার থেকে ডাইরেক্ট। আর এই প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ কি বলেছেন শোনাবো আপনাদের। সারা রাজ্যে ইতিমধ্যে 2000-এর ওপরে ফিরে এসছেন শ্রমিকরা। তারা ভয়ে, আতঙ্কে, বাংলা কথা বললে পরেই তাদের উপর আক্রমণ হচ্ছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাদের পর্যন্ত অত্যাচার করা হচ্ছে, অপচারা বাদ যাচ্ছে না। তারপরে আরও যখন সমস্যা হয়েছে যে বাংলা ভাষা মানে এটা কোনো ভাষা না, এটা বাংলাদেশিদের ভাষা, আমাদের ভাষা নয়, এই ধরনের কথাবার্তা বললে পরে আরও আতঙ্ক সৃষ্টি হয়। সেই আতঙ্কের ফলেও অনেকে ফিরে আসে। আর এবার গুরগাঁওতে গিয়ে পুলিশের কাছে হেনস্থা হতে হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিককে। হেনস্থার শিকার গোপালনগরের 2 পরিযায়ী শ্রমিকের শরীরে মারের কালশিটে দাগ। এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে এই 2 পরিযায়ী শ্রমিক, এখনো আতঙ্কে তার পরিবার, আতঙ্ক চোখে মুখে। বাংলায় কথা বলায় বাংলাদেশি ভেবে মারধর অভিযোগ গোপালনগরের 2 পরিযায়ী শ্রমিকের। একাধিক জায়গায়, কখনো গাজিয়াবাদ, কখনো হরিয়ানা, কখনো গুরগাঁও, একাধিক জায়গায়, একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ছবি বারংবার সামনে আসছে। এবার গুরগাঁওতে কাজে গিয়ে পুলিশের হেনস্থার শিকার গোপালনগরের 2 পরিযায়ী শ্রমিকের শরীরে মারের কালশিটে দাগ। এখনো আতঙ্ক চোখে মুখে। বাংলায় কথা বলায় বাংলাদেশি ভেবে মারধর অভিযোগ গোপালনগরের 2 পরিযায়ী শ্রমিকের। এই প্রসঙ্গে কি অভিযোগ শোনাবো আপনাদের।
আধার কার্ড ভোটার কার্ড দেখার আগে মারধর শুরু করে দিল বাংলা কথায়, মানে শুধু বললো যে আমি কাজে যাচ্ছি, এই কথা নিয়ে মারধর শুরু করলো। কিছুই বাংলা বলাতেই মারধর করলো, আধার কার্ড প্যান কার্ড কিছুই দেখেনি। তো তারপরে যখন দেখলো, দেখার পরেও মারধর করলো আর বললো যে এ হরিয়ানা ছেড়ে দিবি, হরিয়ানায় যেন না দেখি, এই রাস্তায় যেন আর না দেখি। তো তার যখন বললো তার 2 দিন পরে আমরা পালিয়ে চলে এসেছি। আধার কার্ড দেখানি ফলে তাও মানে মারছে, আমাদের কোনো ডকুমেন্ট দেখানি ফলে তাও মানে মারছে, ও কোনো শুনছে না। পুলিশ কি নিয়ে গেছিল আপনাকে? পুলিশ আমার নিয়ে জানি রাস্তায়, হ্যাঁ রাস্তায় বসে দাঁড় করা 2.5 ঘন্টা দেখেছে। আধার কার্ড দেখে আধার কার্ডে কোনা ছেড়ে করেছে, মানে জালকে নকল ওটা দেখেছে, খুব চেষ্টা করেছে, কিন্তু আমি কান্নাকাটি করার পরে উনি আমার ছেড়েছে। আর বললো আজকে বলে যদি হরিয়ানা না ছাড়িস আর রাস্তা দিয়ে দেখে খুব খারাপ করে দেবো। আমি ভয়তে আমি কাজে যাই না, 6 দিন আমি ঘরে উঠে বসে দিয়েছি। লাস্ট টাইম পালায় চলে এসেছি, বাধ্য হয়েছে আমি ওই জায়গাটা। ফের ভুয়ো নথি উদ্ধার এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে গৃহ শিক্ষককে। ফের ভুয়ো নথি উদ্ধার এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক গৃহ শিক্ষককে, যেটা খবর পাওয়া গিয়েছে উত্তর 24 পরগনায় বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাথুরিয়াতে বুধবার গভীর রাতে নিশিকান্ত সরকার নামে এক গৃহ শিক্ষকের বাড়িতে হানা দেয়। এই গৃহ শিক্ষকের বাড়িতে তল্লাশি চালিয়ে বাগদা থানার পুলিশ প্রচুর পরিমাণে স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট, শুদ্ধ স্কুল লিভিং সার্টিফিকেট, প্রচুর রাবার স্ট্যাম্প, রিফিউজ সার্টিফিকেট, মাইগ্রেশন, একাধিক ভুয়ো নথি উদ্ধার করে এবং গ্রেফতার করা হয়েছে নিশিকান্ত সরকারকে। গৃহ শিক্ষক নিশিকান্ত সরকারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতকে 5 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অবশেষে টনক নড়ল প্রশাসনের। দুর্ঘটনার পর শুরু হলো রাস্তা মেরামতির কাজ। অবশেষে টনক নড়ল প্রশাসনের। দুর্ঘটনার পর শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ। নবগ্রামের পলসন্ডা লালবাগ সড়ক, স্কুল ভ্যান উল্টে জখম হয় পড়ুয়ারা, সেই ছবি ভাইরাল হতেই রাস্তা মেরামতির কাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তা এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, অর্থাৎ বেহাল অবস্থা রাস্তার। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে বেহাল অবস্থা রাস্তার, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থা এবং স্কুলে যেতে হতো এই রাস্তা দিয়েই। অবশেষে একটি স্কুল ভ্যান উল্টে পড়ে যায় এবং তারপরেই জখম হয় পড়ুয়ারা। অবশেষে টনক নড়ল প্রশাসনের এবং স্কুল ভ্যান উল্টে পড়ে যাওয়ার পরই দুর্ঘটনার পর রাস্তা মেরামতির কাজ অবশেষে শুরু হয়েছে। দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি। যেই দিন স্কুলের যাওয়ার সময় ভ্যানটি উল্টে পড়ে পড়ুয়ারা জখম হয় সেই ছবি যেমন আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি রাস্তার যে বেহাল দশা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা এবং যখন এই স্কুল ভ্যানটি পড়ে যায় পড়ুয়ারা আহত হয়, তারপরেই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকার পর দুর্ঘটনা যখন ঘটল তারপরেই শুরু হলো রাস্তা মেরামতির কাজ, তারপরেই টনক নড়ল প্রশাসনের। মুখ্যমন্ত্রীর নির্দেশে টলিপাড়ায় বৈঠক, বাংলার ছবির শো টাইম পাওয়া নিয়ে বৈঠক, জটিলতা কাটাতে বৈঠক মন্ত্রী অরূপ বিশ্বাসের। পরিচালক, প্রযোজক, পরিবেশক ও হল মালিকদের সঙ্গে বৈঠক। বাংলায় বাংলা ছবিই চলবে, বাংলা ভাষাকে গলা টিপে মারার চেষ্টা, বৈঠক শেষে বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কি বলেছেন অরূপ বিশ্বাস শোনাবো। আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরও বেশি করে বাংলা সিনেমা তৈরি হয়, বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পান, তার যে নিয়ে আলোচনা সেটা করেছি, সেটা খুব ফলপ্রসূ হয়েছে এবং আমরা এইটুকু বলতে পারি বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পায়। এই প্রসঙ্গে অভিনেতা দেব তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আমাদের হিন্দিকে নিয়ে সমস্যা নেই, আমরা কোনদিনও বলছি না কি হিন্দি ছবি চালানো যাবে না। আমাদের সমস্যা যেটা ছিল কি ওরা বলছিল কি বাংলা ছবি চালাতে দেবে না। বাংলায়
বাংলা ছবি চলবে না, সেটা তো সত্যি মানে দুঃখজনক একটা ব্যাপার। আর এটা বারে বারে মাঝে মাঝে এরকম একটা নিয়ম আসতেই থাকে কোনো একটা এতে। বাট আগেন আই থিঙ্ক লেটস নট গো দেয়ার। খুব ফ্রুটফুল একটা মিটিং হয়েছে, সবাই সহমতকে বাংলা ছবিকে প্রাইম টাইম দিতে হবে এবং সবকটা হলকে বাংলা ছবি চালাতে হবে। ডিস্ট্রিবিউটর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কি বলেছেন শোনাবো। আমার ছবিগুলো চলছে এবং মানে যখন হলে ভর্তি হচ্ছে লোক, বেশ ভালো কিছু শোজ হচ্ছে, তারপরেও আমি দেখলাম যে শো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, শো চলে যাচ্ছে। তো সেখানে প্রডিউসারদেরও তো একটা ফ্রাস্ট্রেশন হয়, তারাও এত টাকা দিয়ে ছবি বানিয়েছে, তাদের তো একটা সময় দিতে হবে, বা মানে একটা সপ্তাহ বা একটা দুটো সপ্তাহ তো রাখতে হবে ছবিটাকে, যাতে তারা ওয়ার্ড অফ মাউথে যাতে ছবিটা প্রচার পায়। সব ছবি তো একরকম ধরনের বিজনেস হবে না। শুধু আমার এই দুটো ছবি বলে না, আমি এর আগেও বলেছি যে সিনেমাকে একটুখানি সময়, হ্যাঁ ঠিক আছে, তারপরে সেটা চললো না চললো, দর্শক কী বললো না বললো, সেটা তো ডেফিনেটলি একটা সিনেমার ফেট। কিন্তু একটা সিনেমাকে বাংলা সিনেমাকে যখন একটা কেউ ভালোবেসে বানাচ্ছে বাংলা ভাষায়, তাকে বাংলাতে একটা জায়গা দিতে হবে, তখনই সেইটার প্রমাণপত্রটা তার পরে পাওয়া যাবে। তো জায়গাটাই যদি সে না পায়, তাহলে প্রমাণটা সে দেখাবে কী করে? আমার আর এটাই হচ্ছে বিষয় ছিল। তো আজকে সেই প্রবলেমটা মনে হচ্ছে খানিকটা সলভ হয়েছে।